স্বাগত ডিবিসি দেশের সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাশুল বৃদ্ধির আতঙ্কে ভুগছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে বেসরকারি কন্টেইনার ডিপো। বন্দর ও বেসরকারি কন্টেইনার ডিপো মাশুল বৃদ্ধি করলে বেড়ে যাবে জাহাজের ভাড়া, প্রভাব পড়বে ভোগপণ্যের উপর, এমনটাই বলছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ৩৯ বছর পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ১৬৮ ধরনের সেবা এবং সেবা উপকরণে ২০ থেকে ৩০% হারে মাশুল বৃদ্ধির অনুমোদন পেয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই প্রকাশিত হবে গেজেট। চট্টগ্রাম বন্দরে ৩০টি শিপিং কোম্পানির জাহাজ ও কন্টেইনার আসা যাওয়া করে। এই শিপিং কোম্পানিগুলোর সাথে আরও ৭০টি কোম্পানি রয়েছে যাদের রয়েছে শুধু কন্টেইনার। খরচ বাড়লে শিপিং কোম্পানিগুলো বাড়িয়ে দেবে জাহাজ ও কন্টেইনার ভাড়া, আর পণ্যের দাম বাড়িয়ে দিয়ে বাড়তি খরচের টাকা বাজার থেকে তুলে আনবেন আমদানিকারকরা। সার্ভিসে যদি বা অর্থনৈতিকভাবে যদি কোনো একটা প্রেশার পড়ে, সেটার আলটিমেট প্রেশার কিন্তু আমাদের ভোক্তা লেভেল পর্যন্ত পড়ে। যা কিছু করতে হবে অনেক ধীরে স্থিরে চিন্তাভাবনা করে এগুলোকে আপনার সম্পন্ন করতে হবে। বন্দর ফিসাবিলিল্লাহ কাজ করুক এটা চাওয়া উচিত না। বন্দর তার ব্যয়ের টাকা উঠায় আনবে, তার কিছু সঞ্চয় রাখবে ভবিষ্যতের জন্য, এটাই হওয়া উচিত। বন্দরের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্যই বাড়াতে হয়েছে ট্যারিফ, আর এর সুফল পাবে ব্যবহারকারীরা। উন্নত সেবা পেতে হলে ট্যারিফ বাড়ানো ছাড়া উপায় নেই বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। পোর্টের আপনার সক্ষমতা বাড়াইতে হলে এবং এটা যদি আমি কনসিস্টেন্টলি সাস্টেনেবল করতে চাই, তাহলে কিন্তু আমাকে সবসময় যুগোপযোগী করতে হবে। যুগোপযোগী করতে গেলে ওখানে খরচ লাগবে, এবং ওই ইনভেস্টমেন্ট করলে আমার রিটার্নটা কোত্থেকে আসবে? ট্যারিফ তো একমাত্র উপায়, আর কোনো উপায় আছে আমার? এদিকে সেপ্টেম্বর থেকে বেসরকারি কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন কন্টেইনার হ্যান্ডেলিংয়ের মাশুল বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। সমস্যা সমাধানে সব পক্ষের সাথে আলোচনার কথা জানান এনবিআর-এর চেয়ারম্যান। আমাদের অপারেশনাল কস্ট বেড়েছে প্রায় ১১০ থেকে ১২০%। বিনিয়োগের কস্ট বেড়েছে। এই কস্টগুলো যদি আমি রিয়েলাইজ করতে না পারি আমার মাশুলের মাধ্যমে, তাহলে আমি এখানে রিইনভেস্ট কীভাবে করব, আমি সেবার মানটা কীভাবে আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখবো। অবডক করাই হয়েছে, মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা, আরও কুইক করা, আরও দ্রুত করা, এফিসিয়েন্সি বাড়ানো। আমরা অবডক এবং বিজনেস পিপল সবার সাথে আমরা বলবো প্রবলেম আছে, এগুলোকে কীভাবে সলভ করা যায়। আগে বন্দরে কন্টেইনার প্রতি স্টাফিং চার্জ ছিল $2.73। মাশুল বৃদ্ধির পর যা হবে $6.41। একইভাবে লিফট, অনলিফট অফ চার্জ বাড়ছে $2.5। বাড়ছে ট্রাক চার্জ, পোর্ট ডিউজ, পাইলটিং চার্জ, বার্থ হায়ার, স্টোর চার্জ সহ বিভিন্ন খরচ। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে তাদের একক প্রার্থী চূড়ান্ত করে রেখেছে। এক্ষেত্রে পিছিয়ে আছে বিএনপি। প্রতিটি আসনে বিএনপির মনোনয়ন পেতে একাধিক প্রার্থীর তৎপরতা এবং দলীয় কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। একটি আসনে ২ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা মিটে যাবে এমন প্রত্যাশা জেলা বিএনপির শীর্ষ নেতাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে। জেলার ৬টি আসনেই জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে, আর প্রার্থীরা নিজ নিজ এলাকায় আছেন বেশ তৎপর। অন্যদিকে বিএনপির জেলা ও উপজেলা কমিটির মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব, একাধিক প্রার্থীর বৈরীভাব চরম রূপ নিয়েছে। সম্ভাব্য ২ প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের ঘটনাও ঘটেছে। জামায়াতের জেলা আমির জানান, তারা শুধু প্রার্থী চূড়ান্ত করে বসে নেই, ১ বছর আগে থেকেই তাদের প্রস্তুতি চলছে। জেলার ৬টি আসনে তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হলেও জোটগত কারণে এর পরিবর্তনও হতে পারে। ১ বছর আগে থেকেই আমাদের প্রার্থী সিলেকশন চূড়ান্ত করে আমাদের প্রার্থীরা যাবতীয় প্রচার কার্যক্রম তারা চালাচ্ছে, জনগণের মাঝে যাচ্ছে, বিভিন্ন সভা সমিতি করতেছে। এরপর ইন্টারনালি আমরা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে, এরপরে ভোট কেন্দ্র পর্যায়ে যে ধরনের কার্যক্রম চালানো দরকার সবগুলি আমরা অব্যাহত রেখেছি। এদিকে জেলা বিএনপির শীর্ষ নেতারা দলের মধ্যে নেতৃত্বের দ্বন্দ্ব সংঘাতের কথা স্বীকার করেন। জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর সব সমস্যা কেটে যাবে এবং ধানের শীষ প্রতীকের পক্ষেই কাজ করবে সবাই। অনেক দ্বন্দ্ব আছে, প্রতিযোগিতা আছে, প্রতিহিংসা নেই। যখন তফসিল ঘোষণা হবে তখন পূর্বেকার মতো সবাই আমরা ধানের শীষের জন্য ওয়ার্ক করব। জেলার বিভিন্ন আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতারাও বলছেন, দলের প্রার্থিতা পেতে মাঠে তৎপর থাকলেও দলের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না। দলের কর্মী হিসেবে আমি চাইবো না আমার দল
বিপদগ্রস্ত হোক এবং ক্ষতিগ্রস্ত হোক, প্রার্থী যে ভোট তাকেই দিতে হবে। দলের প্রতি, দলের নির্দেশনার প্রতি লয়াল হয়, তাহলে এখানে তো বিশৃঙ্খল হওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির ভোটার, সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা বলছেন, দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে অতীতে দলের বিপর্যয় ঘটিয়েছেন অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির অভিযোগ বরিশাল শিক্ষা বোর্ডের সরকারি কলেজগুলোতে। এতে করে শিক্ষার্থী না পেয়ে সংকটে বেসরকারি কলেজগুলো। শঙ্কা রয়েছে প্রতিষ্ঠানের এমপিও ভুক্তি বাতিলের। বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পাশ করেছেন ৪৬,৭৫৮ শিক্ষার্থী, অথচ একাদশে আসন সংখ্যা এর প্রায় দ্বিগুণ। অনলাইনের স্বয়ংক্রিয় পদ্ধতিতে একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পায় শিক্ষার্থীরা। সুযোগ সুবিধার কারণে শিক্ষার্থীদের আগ্রহ বেশি সরকারি কলেজে। কিন্তু সুযোগ না পেলেও শিক্ষা বোর্ড কিংবা প্রভাবশালীদের ম্যানেজ করে বহু শিক্ষার্থী ভর্তি হচ্ছে সরকারিতে। সরকারি কলেজগুলো অতিরিক্ত ভর্তি নিতে বাধ্য হওয়ায় কমছে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। দ্বিগুণ তিনগুণ কোঠার অতিরিক্ত ভর্তি করে তারা ভর্তি বাণিজ্য শুরু করছে। এটা আসলে মোটেই কাম্য নয়। বেসরকারি কলেজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবছর 2025-26 শিক্ষাবর্ষে তিনি কোনো অতিরিক্ত কোটা বরাদ্দ দিবেন না। এ নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন সরকারি কলেজের এই অধ্যক্ষ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডও খুব অনড় অবস্থানে থাকতে পারেন না, যে কারণে তাদের তরফ থেকে প্লাস সিভিল সোসাইটি প্লাস সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখানে যারা আসেন, তাদের কারণে আমাদের সর্বশেষে যাই হয়তো 200 ছাত্র বেশি হয়ে যায়। আর এ বিষয়ে কঠোর হওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান। স্পষ্ট আমি টিচারদের ডেকে সেদিন মিটিং করছি, স্পষ্ট বলে দিছি যতই চাপ থাক থাক, এবার কোটার বাইরে একটা ভর্তি করবেন না, এবং আমি এবার ম্যানুয়ালি একটা ভর্তি করব না। বরিশাল শিক্ষা বোর্ডের 7টি সরকারি ও 285টি বেসরকারি কলেজে আসন সংখ্যা 1,10,000। ডিবিসি নিউজ ডেস্ক। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীতে একটি সেতুর দাবি দীর্ঘদিনের। সেতুটি নির্মিত হলে কেবল রাজস্থলী উপজেলায় নয়, রাঙ্গামাটির সাথে সরাসরি যুক্ত হবে বান্দরবান জেলাও। অনেক সময় বাঁচবে কক্সবাজার যেতেও। খরস্রোতা কর্ণফুলী বিভক্ত করে রেখেছে রাঙ্গামাটি জেলার সাথে রাজস্থলী উপজেলা ও বান্দরবান জেলাকে। এই সড়কে প্রতিদিন গড়ে ছোট বড় হাজারেরও বেশি যানবাহন চলাচল করে। নদী পারাপারের একমাত্র মাধ্যম হলো ফেরি। চাপ বাড়লে নদীর দুপারে দীর্ঘ হয় গাড়ির জট, ফলে দুর্ভোগ পোহাতে হয় দুপারের মানুষদের। বর্ষায় পানি বেড়ে গেলে ফেরিঘাট ডুবে ভোগান্তি বেড়ে হয় দ্বিগুণ। বন্ধ থাকে ফেরি চলাচলও। গাড়ি যদি ওদিক থেকে ফিল আপ না হয় তাহলে এদিকে আসে না, এরকম আমাদের যাতায়াত ভোগান্তি হয় আর কি। রাজস্থলী বাঙ্গালখালী এলাকার মানুষগুলা অনেক আপনার ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয়। রুগী সাধারণ মানুষ, এই যে অনেক মানুষ আছে রিস্ক নিয়ে ঝুঁকি নিয়ে সাম্পানে করে যাচ্ছে। যদি এখানে যদি ব্রিজ হইতো তাহলে আমরা তাড়াতাড়ি পার হয়ে যেতাম, এটাই আমার সুবিধা। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে শেষ হয়েছে সেতুর সম্ভাব্যতা যাচাই, দ্রুতই প্রকল্পের অনুমোদন দেয়া হবে। কর্ণফুলী নদীর উপরে যে চন্দ্রকোনা সেতুটি হওয়ার কথা, এটা সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্রিজ ম্যানেজমেন্ট উইং থেকে ফিজিবিলিটি স্টাডি করা হয়ে গেছে এবং সেই ব্রিজের ডিটেলস স্টাডি সম্পন্ন হচ্ছে। আগামী অর্থবছরে এই প্রকল্পটা পাস হওয়ার সম্ভাবনা আছে। সেতুটি নির্মিত হলে একদিকে যেমন ভোগান্তি লাঘব হবে দুই পারের 1.5 লাখ মানুষের, সেই সাথে সুগম হবে রাঙ্গামাটির সাথে বান্দরবান ও কক্সবাজার জেলার যোগাযোগ ব্যবস্থাও। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙ্গামাটি। নানা সংকটে উত্তরাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা পৃষ্ঠপোষকতার অভাবে তারা ধরে রাখতে পারছেন না নিজস্ব ভাষা আর সংস্কৃতি। স্থানীয় প্রভাবশালীরা ভুয়া কাগজ দেখিয়ে জমি ও বসতবাড়ি থেকে উচ্ছেদ করছে তাদের, ফলে ধীরে ধীরে ভিটে মাটি হারাচ্ছেন তারা। আলাদা ভূমি কমিশন সহ শিক্ষা, স্বাস্থ্য সহ নাগরিকের সুবিধা নিশ্চিতের দাবি তাদের। মুন্ডা, পাহান, ওরাও, মাহালি সহ প্রায় 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস নওগাঁ জেলায়। তাদের আছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে তারা ধরে রাখতে পারছেন না সেই সব সংস্কৃতি।
এসব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অভিযোগ, প্রভাবশালীদের দাপটে তারা প্রতিনিয়ত হারাচ্ছেন সহায় সম্বল। শিক্ষার আলো না থাকায় স্থানীয় প্রভাবশালীরা ভুয়া কাগজ দেখিয়ে ক্ষমতার জোরে দখল করে নিচ্ছে জমি। আমাদের দখলে ছিল, সেখানে বাধাও দিয়েছি, সেখানে ওরা কোনোতেই আমাদের বলেছে না এটা মালিকানা সম্পত্তি না, সরকারি সম্পত্তি না, এটা হচ্ছে মালিকানা সম্পত্তি, যার জন্য আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। এই জমিটা আমরা পাইনি সেখানে। জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সম্পত্তি নানাভাবে জাল দলিল করে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব লাগার পিছনে এক ভাই অন্যত্র কোনো মুসলিমকে সেই সম্পত্তির কাছে বিক্রি করে চলে যাচ্ছে, পরবর্তী সে মুসলিম এসে সেই সম্পত্তিটা দখল করছে, এতে দেখা যাচ্ছে সেই আদিবাসীরা আবার সেখান থেকে বিতাড়িত হচ্ছে। স্থানীয় প্রভাবশালীদের দাপট কমাতে আলাদা ভূমি কমিশন গঠনের দাবি জানান আদিবাসী পরিষদের নেতা। দীর্ঘদিন ধরে দাবি করে আসছি, আদিবাসীদের ভূমি রক্ষার জন্য আলাদা একটা ভূমি কমিশন গঠন করা দরকার। এই ভূমি কমিশন গঠন হলে পরে এই ভূমি কমিশনে যারা থাকবেন তারা লিগ্যালভাবে কাজ করলে আদিবাসীদের পক্ষে এই জমি জমাগুলি সংরক্ষণ করা বা আদিবাসীদের এই জমিগুলি টাউট বাটপারের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করি। সমতলের মধ্যে শুধু নওগাঁয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 1.5 লাখ মানুষের বসবাস। সবার শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জানান তারা। ডিবিসি নিউজ ডেস্ক।